সুপ্রভাত বন্ধুরা, আজকে 28শে নভেম্বর 2023। আজকে চললাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা সতীপীঠ আছে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে যোগাদ্দামা সতীপীঠ। এই যোগাদ্দামা সতীপীঠ দর্শন করতে আজকে চলেছে। শীতের কুয়াশা মাখা সকালবেলা ট্রেনে চেপে বসলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়া থেকে কাটোয়া যাওয়ার জন্য অনেকগুলো ট্রেন আছে, আর শিয়ালদাহ থেকে কয়েকটা মাত্র ট্রেন সরাসরি কাটোয়া যায়। না হলে আপনাকে নৈহাটি এবং ব্যান্ডেলে ট্রেন চেঞ্জ করে তারপরে কাটোয়া পৌঁছতে হবে। প্রায় 3.5 ঘন্টার ট্রেন জার্নি করে এসে পৌঁছলাম হচ্ছে কাটোয়া জাংশন। এই কাটোয়া জাংশন থেকে সামনে বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ড থেকে এবার বাস ধরে যাব হচ্ছে কৌচর মোড়। আমি রেল ফুটব্রিজ পেরিয়ে চলে এলাম 7 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের কাছে। এই টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে বর্ধমান যাওয়ার জন্য যে বাসগুলো আছে সেই বাসগুলো ধরে আমাকে যেতে হবে। আপনারা যারা বাসে যেতে না চান, আপনারা যদি গাড়িতে যেতে চান, কাটোয়া স্টেশনের ঠিক সামনেই কিন্তু এরকম গাড়ি স্ট্যান্ড আছে। এই বর্ধমানে 4টে সতীপীঠ আছে। 4টে সতীপীঠ একদিনেই দর্শন করে নেওয়া যায়। 4টে যে সতীপীঠ রয়েছে, 4টে সতীপীঠ পুরো একদিনে কভার করতে আপনাদের গাড়ি ভাড়া কীরকম খরচ? গাড়ি ভাড়া বলতে কি, আমাদের তো কন্টাকে ভাড়া করতে হয়। হ্যাঁ, আপনার এই 2200 টাকা এরকম পড়বে। 2200 টাকা আপনি 4টে সতীপীঠ দেখিয়ে দিতে পারবেন বর্ধমানের। আমি বাসে যাব বলে ঠিক করেছি। কিছুক্ষণ বাদেই বর্ধমান রুটে বাস চলে এলো। আমি বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ বাস চলার পর এই হচ্ছে কৌচর বাস স্ট্যান্ড। এই কৌচর বাস স্ট্যান্ডে নামলাম। বাসে ঠিক সময় লাগলো 30 মিনিট মতন। দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। কাটোয়া বা বর্ধমান থেকে কৌচর কিন্তু ট্রেনেও আসা যায়, কিন্তু এই রুটে ট্রেন খুবই কম, তাই জন্য সবাইকে বাসেই আসতে হয়। এবারে এখান থেকে একটা টোটো ধরতে হবে। এবার টোটো ধরে যাব হচ্ছে যোগাদ্দামা সতীপীঠ। বাস স্ট্যান্ড থেকেই টোটো পাওয়া যায়। এই ভাড়া কত? যোগাদ্দামা সতীপীঠ ওই তো বলছি 20 টাকা। 20 টাকা তো আমি একাই যাবো, তাহলে 40 টাকা। 40 টাকা। এই তো ঠিক আছে, চলো। টোটো এবারে দুপাশে চাষের জমির মাঝখান দিয়ে মেন রাস্তা ধরে এগোতে থাকলো। টোটোতে তো যাচ্ছি, এই যা রাস্তার অবস্থা না, এই টোটো চড়ছি না জাহাজে দুলছি বুঝতে পারছি না। খুব বাজে অবস্থা এই রাস্তার। বিশেষত টোটোতে চড়ার জন্য কিন্তু একদমই উপযুক্ত নয়। কৈচর মোড় থেকে ক্ষীরগ্রামের দূরত্ব 5 কিলোমিটার। 20 মিনিট বাদে এসে পৌঁছে গেলাম হচ্ছে ক্ষীরগ্রামে। এই ক্ষীরগ্রামেই হচ্ছে এই যে যোগাদ্দামায়ের মন্দির। চলুন ভেতরে যাই। ঢোকার মেন গেটটা দেখেই বোঝা গেল এই মন্দির অনেক বছরের পুরনো। আমিও ধীর পায়ে এগিয়ে পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে। পুরাণ মতে এই ক্ষীরগ্রামেই কিন্তু সতী মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল। এই সেই মন্দির, গর্ভমন্দির। ক্ষীরগ্রামের এই মন্দিরে যোগাদ্দামা পূজিত হচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ তীর্থভূমির সঙ্গে রামায়ণেরও যোগাযোগ আছে, সে কথা পরে বলছি। আগে মাকে দর্শন করে আসি। গর্ভমন্দিরে ঢুকেই প্রথমেই কিন্তু হচ্ছে মায়ের শয়ন বিছানা দেখতে পাবেন, এই যে। তারপরে ওই মেন যে মন্দির, গর্ভগৃহ, ওটা হচ্ছে গর্ভগৃহ। ওইখানে মা পূজিত হন। চলুন। কথিত আছে রাবণের ভাই মহিরাবণ রাম ও লক্ষ্মণকে পাতালপুরীতে নিয়ে গিয়ে বন্দি করে রাখেন তার আরাধ্য দেবী ভদ্রকালীর সামনে বলি দেবেন বলে। তখন রামভক্ত হনুমান দেবশক্তি বলে জানতে পেরে সেই পাতালপুরীতে ক্ষুদ্র রূপে পৌঁছে গিয়ে মহিরাবণকে হত্যা করে রাম ও লক্ষ্মণকে 2 কাঁধে এবং মা ভদ্রকালীর মূর্তিকে মাথায় নিয়ে মন্দিরের মধ্যে দিয়ে এই জায়গা থেকেই পাতালপুরে ওপরে উঠে আসেন।
আর হনুমানজি ঠিক এই জায়গাতেই সেই ভদ্রকালীকে স্থাপন করেছিলেন। তারপরে বিশ্বকর্মাদেব প্রথম মন্দির তৈরি করে দিয়েছিলেন বলে মানুষের বিশ্বাস। পরবর্তীকালে বর্ধমানের রাজারাই এই মন্দিরটি দেখাশোনা করতেন। এই মন্দিরের গুরুত্বটা হচ্ছে যে প্রথমত এটি পৃথিবীর মধ্যস্থল, এবং এই যে মধ্যস্থলে ভদ্রাকালী অর্থাৎ পাতালপুরী থেকে ভদ্রাকালীকে নিয়ে এসে এই মধ্যস্থলে প্রতিষ্ঠা করেছিলেন হনুমান। তো এই ভদ্রাকালীকে প্রতিষ্ঠা করার পরে যোগাদ্দার নামকরণ হয়, সেই থেকে এই যোগাদ্দা দেবীর এই মন্দিরের এই গুরুত্ব। প্রথমে বিশ্বকর্মা ইনি এটাকে নির্মাণ করেছিলেন, তারপরে সেই স্থাপত্য ধ্বংসপ্রাপ্ত হলে কীর্তিচাঁদ মাহাতা পুনরায় এই মন্দির নির্মাণ করেন, এবং এইখানে রামলক্ষ্মণ সহ ভদ্রাকালীকে পাতালপুরী থেকে উদ্ধার করে এইখানে প্রতিষ্ঠা করেছিলেন। এটাই এনার গুরুত্ব। এটা একটা কাহিনী। আচ্ছা, দ্বিতীয় কাহিনী হচ্ছে যে দেবী আদ্যাশক্তি মহামায়ার সতীর যে 51 খণ্ড হয়েছিল, সেই 51 খণ্ডের মধ্যে একটি খণ্ড অর্থাৎ দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই দক্ষিণ চরণের বুড়াঙুল ওই সুরঙ্গে পতিত হয়েছিল, এবং যার জন্য এখানে দেবী যোগাদ্দা নামে খ্যাত। 1565 থেকে 1566 সালে কালাপাহাড় যখন হিন্দুদের সব মন্দির বা বিগ্রহ ধ্বংস করতে থাকে, তখন গ্রামের মানুষ আগে থাকতে জানতে পেরে কালাপাহাড় আসার আগেই মায়ের মূর্তি পাশের এক দিঘির জলে রেখে আসে। মূর্তি না পেয়ে কালাপাহাড় সেই মন্দিরকে ধ্বংস করে। আমরা এর পরেই যাব সেই বিখ্যাত দিঘিতে, যার বর্তমান নাম ক্ষীরদিঘি। পরবর্তীকালে 1780 সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র সেন চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে দক্ষিণমুখী বর্তমানের এই মন্দিরটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। সময়ের সাথে সাথে সেই ভদ্রকালী মা যোগাদ্দা মা নামে পরিচিতি পায়। এখানে গর্ভমন্দিরে মায়ের মহিষাসুর মর্দিনীর রূপ রয়েছে। বর্তমানে যে মূর্তি পুজো হচ্ছে সেটি কিন্তু হনুমানজির আনা সেই পুরনো মূর্তি নয়। জানা যায় প্রাচীনকালে একবার ক্ষীরদিঘির থেকে মায়ের মূর্তি তোলার সময় তার অঙ্গহানি ঘটে, তাই 1870 সালে দাইহাটের শিল্পী নবীনচন্দ্র ভাস্কর দুর্গারূপী যোগাদ্দা মায়ের এই মূর্তিটি গড়ে দেন। সেই মূর্তি বর্তমানে পূজিত হচ্ছে। এই যোগাদ্দা মা সতীপীঠের ঠিক কাছেই আছে ক্ষীরখণ্ডক ভৈরব, গ্রামের মধ্যে। চলুন ওটা দর্শন করে আসি। মন্দিরের পাশে গেট দিয়ে একটু হেঁটে ওই যে উঁচু মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ক্ষীরখণ্ড ভৈরবের মন্দির। এখানে ভৈরবকে কিন্তু বেশ উঁচু জায়গায় বসানো হয়েছে। এটা আগে একটা টিলার মতন জায়গা ছিল, এখন এটা সুন্দর করে বাঁধিয়ে মন্দির করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ক্ষীরখণ্ডক ভৈরবের মূর্তি। আবার ফিরে এলাম যোগাদ্দা মায়ের মন্দিরে। দুপুরবেলা ভোগ আরতির পর ঘণ্টা পড়ল। এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। এই যে ঘরটা দেখছেন, এই ঘরে ভোগ খাওয়ানো হয়। আজকে কিন্তু আমি এখানে প্রসাদ গ্রহণ করব। এবার প্রসাদ খেতে ঢুকে পড়লাম প্রসাদ ঘরে। এই যে এখানে কিন্তু দেখুন কলা পাতা বিছিয়ে এরকমভাবে নিচে বসে প্রসাদ বিতরণ করা হয়। যোগাদ্দা মাকে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে। এখানে ভোগ প্রসাদের জন্য মাথাপিছু 51 টাকা অফিসের পুরোহিত মশাইয়ের কাছে জমা করতে হয়। যোগাদ্দা মার সতীপীঠ তো দেখা হলো, মেন মন্দির দেখা হলো। এবারে চলুন যাই ক্ষীরগ্রামের ক্ষীরদিঘিতে, যে জায়গাতে মায়ের মূর্তি জলের তলায় ডুবিয়ে রাখা হয়। চলুন। মন্দির থেকে বেরিয়ে ডান দিকে গ্রামের রাস্তা ধরে 300 মিটার মতন এগিয়েই এই হচ্ছে ক্ষীরদিঘি। চলুন।
ভেতরে দেখে আসি। এই হচ্ছে সেই বিখ্যাত ক্ষীরদিঘি। আর এই যে পাশে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা এই দেখুন জল থেকে উঠেছে। এই মন্দিরের ভেতরেই মূর্তি জলের মধ্যে ডোবানো অবস্থায় রয়েছে। কালা পাথরের হাত থেকে বাঁচাতে মূর্তিকে যে এই যে জলে ডোবানো হয়েছিল, সেই রীতি কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। জলের মধ্যে দরজা বন্ধ করা জায়গাতেই মূর্তি থাকে। বছরে 6 দিন মূর্তি জল থেকে তুলে পুজো করে আবার জলের মধ্যেই রেখে আসা হয়। সেই রীতি আজও চলছে। এই মন্দিরের জলের নিচ থেকে মায়ের মূর্তিকে তুলে এনে এই যে মন্দিরের সামনে যে হাঁড়িকাঠটা রয়েছে, এই হাঁড়িকাঠে ছাগ বলি দিয়ে তারপরে মায়ের পুজো শুরু করা হয়। তারপরে আদি মন্দিরে মূর্তি নিয়ে গিয়ে মায়ের আরাধনা করে মহিষ বলি দেওয়া হয়। আগে এখানে নরবলি দেওয়া হতো বলে শোনা যায়। আর ওই পয়লা বৈশাখের দিনকেই দূর দূরান্ত থেকে ভক্তরা মাকে দর্শন করতে আসেন। এছাড়া চৌঠা জ্যৈষ্ঠ, আষাঢ় নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ ও পৌষ সংক্রান্তিতে বিশেষ পুজো হয়। এই ক্ষীরপুকুরের আয়তন 22 বিঘা। এখানকার জলে প্রচুর মাছ আছে। জানতে পারলাম এই মাছ কেউ কখনোই ধরেন না। ঘাটের একপাশে লাল রঙের একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা পরে গ্রামবাসীরা তৈরি করে পুরনো ভাঙা মূর্তিটাকে এই মন্দিরে স্থাপন করে পুজোর ব্যবস্থা করেছেন। আজকের এই ক্ষীরগ্রামের যোগাদ্দা মায়ের মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন কোনো তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এখানেও কিন্তু একটা নতুন ভৈরব মন্দির তৈরি করা হয়েছে। এই ক্ষীরদিঘির পাশে কিন্তু এখানে মন্দির কর্তৃপক্ষ একটা যাত্রী নিবাস করেছে এই সামনে। এখানে ভক্তরা ইচ্ছা করলে এসে থাকতেও পারবে। এই যে এই যাত্রী নিবাসটা নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানটা। এখানে একটা দিন অনায়াসেই রাত্রিযাপন করাই যায়, খুব ভালো লাগবে। প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। এখানে কিন্তু জেনারেটরের ব্যবস্থা আছে, কারেন্ট অফ হয়ে গেলেও কোনো ভয়ের কিছু নেই। শান্ত নিরিবিলি বেশ সুন্দর জায়গাটা কিন্তু। ক্ষীরদিঘি দর্শন হলো। এবারে যাব হচ্ছে ধামাস দিঘি দেখতে। ধামাস দিঘি হচ্ছে এর এক বড় কিংবদন্তি আছে, যে দিঘির জলে মা শাখা পড়ে দুটো হাত তুলে পুরোহিত মশাইকে দেখিয়েছিলেন যে সে শাখা পড়েছেন। চলুন সেই দিঘিতে দর্শন করে আসি। আমি একটা সতীপীঠ দর্শন করতে এসেই আমার প্রায় সারাটা দিন কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি হয়তো খুব ভালোভাবে আস্তে আস্তে দেখছি সেটাই, তবে একদিনে 4খানা সতীপীঠ দর্শন করা যাবে বলে মনে হয় না। হ্যাঁ, পৌঁছানো যাবে, গাড়িতে করে পৌঁছানো যাবে, কিন্তু সেটা কিন্তু মন দিয়ে দেখা যাবে না। গ্রামের পথ ধরে যেতে খুব ভালো লাগছে। আর বেশি দূর না কিন্তু মন্দির থেকে, অল্প একটুখানি। আমাকে বললো হেঁটে গেলে আমার 10 মিনিট মতো লাগবে, আর গাড়িতে আসলে তো খুব কম সময় লাগবে। এই সেই বিখ্যাত ধামাস দিঘি। আয়তন দেখেই অবাক হয়ে গেলাম। জনশ্রুতি আছে এই ধামাস দিঘির পাশ দিয়ে এক শাঁখারি যাওয়ার সময় তার থেকে যোগাদ্দা মা বালিকা সেজে এই দিঘির ঘাটেই শাখা পড়েছিলেন। এবার শাখার দাম চাইতে উনি বলেছিলেন মন্দিরে পুরোহিত তার বাবা, তার থেকে দাম নিয়ে নিতে। এও বলে দিয়েছিলেন মন্দিরের ভেতরে কুলঙ্গিতে টাকা রাখা আছে। এবার শাখারি পুরোহিতের কাছ থেকে টাকা চাইতে পুরোহিত তো অবাক হয়ে গেলেন, বললেন তার কোনো মেয়ে নেই। পুরোহিত এবার তার থেকে সব কথা শুনে
মায়ের লীলা বুঝতে পেরে মাকে দেখার আশায় ছুট লাগালেন দিঘির ঘাটে। পুরোহিতের মাকে দেখার আকুল প্রার্থনায় যোগাদ্দা মা এই ঘাটেই তার দুটো শাখা পড়া হাত তুলে দেখিয়ে দিয়েছিলেন যে তিনি শাখা পড়েছেন। বর্তমানে পুরনো দিনের সেই ঘাট ভেঙে গেছে। এই জায়গাতেই ঘাটটা ছিল বলে মনে করা হয়। আর এই জায়গাতে একটা বেদি করা আছে। বৈশাখ মাসের উৎসবের দিন এই ধামাসডিকির ঘাটে যোগাদ্দা মায়ের শাখা পড়ার ঘটনাটাকে স্মরণ করে গ্রামের প্রচুর মহিলা এখানে শাখা পড়ে থাকেন। ধামাসডিকি দেখে ঘুরে এলাম। জায়গাটা বেশ নিরিবিলি, পুরো ফাঁকা ফাঁকা। আমি তো কোনো মানুষজন সেরকমভাবে দেখতে পেলাম না, আপনারাও দেখলেন। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ওই অত বড় এক দিঘি, যেটার কোন দিকে শুরু আর কোন দিকে শেষ এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে না। আমার খুব ভালো লাগলো। আর বিশেষ করে হচ্ছে ওই যে বেদি করা জায়গাটা খুব ভালো লাগলো। ওখানে মেলার সময় খুব বড় উৎসব হয়। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে। এখন আবার ফিরতে হবে কলকাতা, কারণ এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে। তারপরে টোটো ধরবো, তারপরে বাস ধরবো, তারপরে ট্রেন ধরে কলকাতায়। তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যাক, আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই একবার জানাবেন। আমি তো এসেছি শীত যখন শুরু হব করছে তখন। আপনারা কিন্তু এই শীতের মধ্যে একবার এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। একদিন বেড়ানোর জন্য কিন্তু এই ক্ষীরগ্রাম সত্যিই খুব ভালো জায়গা। চলে আসুন একবার। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।